নজরুল বলেছিলেন, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোরটা। এই যে আত্মবিসর্জনের বাণী, এই বাণী আমাকে শিখিয়েছে যে মানুষ বাঁচে না, মানুষ বাঁচে মূলত তার কর্মের মধ্য দিয়ে। নজরুল বোঝাতে চেয়েছেন যে আমার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে তোমরা ভালোবাসো। গোটা মানব জাতি, মানব সভ্যতা টিকে আছে সৃষ্টিকে কেন্দ্র করে, যিনি সৃষ্টি করেছেন তাকে কেন্দ্র করে নয়। এই জন্যই 127 বছর পরে আমরা নজরুলকে স্মরণ করছি। তিনি আজ থেকে 127 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। নজরুলের জীবনের শুরুটা হয়েছিল অত্যন্ত করুণ পরিবেশে। আমরা জানি তিনি পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, বর্তমান বর্ধমান জেলা আসানসোল মহকুমা। মাত্র 8 বছর বয়সে নজরুল তার পিতাকে হারান। এই যে সময় 8 থেকে 9 বছরের একজন শিশু যখন তার পিতাকে হারান, তখন সে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্যই হয়ে যায় কারণ তার যে জীবন, তার যে শুরুটা, যখন তার সৃষ্টি উল্লাস, যখন তার খেলে হেসে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে তাকে কাজে নামতে হয়। তিনি প্রথমে যে বক্তব্য বলেছেন, সেই বক্তব্যে প্রাথমিক পর্যায়ে শেষ করে তিনি সেই বক্তব্যের শিক্ষক হয়েছিলেন। কত দুর্দান্ত মেধাবী ছিলেন। নজরুল মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, ইমামতিও করেছেন। জীবন এবং জীবিকার প্রয়োজনে তিনি লেটু গানের দলে যোগ দিয়েছেন, কবি গানের দলে যোগ দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি রুটির দোকানে কাজ করেন, আমরা জানি। বাংলাদেশে আমাদের আজকে যে ত্রিশাল অঞ্চলের একজন পুলিশ অফিসার ছিলেন রফিজুল্লাহ। তিনি প্রথমে আসানসোলে তার কর্মস্থান ছিল, সেখানেই তিনি মূলত প্রথম নজরুলকে দেখতে পান। বিশ্বকার এক নজরুলকে তিনি সেই ছোট্ট অল্প বয়সে আবিষ্কার করেছিলেন। তখন 1914 সাল শুরুর দিকে নজরুল রুটির দোকানে যখন কাজ করেন, তখন কাজের ফাঁকে ফাঁকে নজরুল পড়ছেন, লিখছেন, এবং সেটি রফিজুল্লাহ খেয়াল করছেন যে একজন ছোট্ট শিশু সে পেলে কাজ করার পাশাপাশি বই খুঁজছে, পড়ছে, এবং রফিজুল্লাহ তাকে বই দিয়ে সহযোগিতা করছেন, পড়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, এবং তার লেখা পড়ে মুগ্ধ হচ্ছেন। এবং তাকে পরবর্তীতে আমরা জানি বাংলাদেশে নিয়ে আসেন দুর্গাপুরে, সেখানে তিনি 7ম শ্রেণী পর্যন্ত করেছেন। নজরুলের জীবনের সবচেয়ে প্রাণবন্ত সময় ছিল সেই 1914 সাল। এর আগে এবং এরপরে কোনোদিন তিনি এত সুন্দর সময় অতিবাহিত করতে পারেনি। এখানে তিনি যে কতদিন ছিলেন, প্রায় 1 বছর সময়, এই সময়ে তিনি দুরন্ত ছিলেন। বিলে মাছ ধরেছেন, পুকুরে সাঁতার কেটেছেন, নদীতে সাঁতার কেটেছেন। এই যে উন্মাদনা, সেই উন্মাদনার ভেতর দিয়ে তিনি সময় কাটিয়েছেন। একটা সময় মনে হলো যে এই শৃঙ্খলে আবদ্ধ থেকে আমার পক্ষে গোটা জীবনকে অতিবাহিত করা সম্ভব। তিনি আবার পুনরায় চলে গেলেন কলকাতায়। সেখানে গিয়ে রানীগঞ্জের সিআরসি স্কুলে তিনি আবার ভর্তি হলেন। 8ম, 9ম, 10ম শ্রেণী পর্যন্ত পড়ার একেবারে 10ম শ্রেণীর যখন প্রি-টেস্ট পরীক্ষা হয়, সেই পরীক্ষার সময় নজরুল সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি চলে যান পাকিস্তানের করাচিতে। করাচি থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূচনা ঘটে। তিনি সেখানেই বসে তার প্রথম কবিতা রচনা করেন, মুক্তি। তার গল্প গ্রন্থ ব্যথার দান এবং বাউন্ডেলের আত্মকাহিনী তিনি সেখানে রচনা করেন। এই যে নজরুল, এবং অবাক করার ব্যাপার হলো নজরুল যে সেখানে দিয়েছিলেন, রবীন্দ্রনাথকে এত বেশি পড়েছেন তিনি জীবনে, এত বেশি জেনেছেন, যেখানে গিয়েছেন তিনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। এই যে নজরুলের শুরুটা, কিন্তু আমাদের যাপিত জীবনে আমরা জানি পরবর্তী সময়ে একেবারে পড়াশোনা না জানা মানুষ, ধর্মান্ত গোষ্ঠীর কাছে আমরা শুনেছি নজরুল এবং রবীন্দ্রনাথ একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু তাদের সম্পর্কটা যে কতটা মধুর ছিল সেটি দিয়ে আমি শুরু করতে চাই। রবীন্দ্রনাথ, আমরা জানি নজরুল 1923 সালের 6 জানুয়ারি কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহের মামলা। প্রথম রাষ্ট্রদ্রোহের মামলাটি তার হয়েছিল আনন্দময়ীর আগ্রহ একটি কবিতা লেখার জন্য। সেই কবিতাটির শুরুর 2টি লাইন আমি বলতে চাই এরকম: আর কতকাল থাকবে বেটি মাটির ডেলার মূর্তি আড়াল, আর কতকাল থাকবে বেটি মাটির ডেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে যাবো বীর যুবাবীর দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কষাই খানা, আসবে কখন সর্বনাশ। এই যে 4টি লাইন, এই 4টি লাইন গোটা ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিল। তারা বুঝতে পারলো যে নজরুল যে বাণী প্রয়োগ করেছে এটি তো গোটা জাতিকে, গোটা সভ্যতাকে জাতিয়ে তুলবে। আর সভ্যতা এবং জাতি যখন জেগে উঠবে তখন ব্রিটিশ শাসন চোরমার হয়ে যাবে। এবং এর পিছনে শক্তি হিসেবে কারা কাজ করেছে আমরা জানি। জাতি হিসেবে আমরা এতটাই সংকীর্ণ, আমরা কাউকে সামনের দিকে এগিয়ে যেতে চাই না। নজরুলের খুব কাছের কিছু মানুষ ছিলেন, খুব ঘনিষ্ঠ, তারাই মূলত এগুলিকে অনুবাদ করে ব্রিটিশদের শোনাতো যে নজরুল তো তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। অথচ ব্রিটিশ লর্ডরা ভালো করে বাংলা জানতোই না, পড়তেই পারতো না। এই যে নজরুলকে টেনে ধরে রাখার যে চেষ্টা, এটা আমাদের সমাজে এখনো বিদ্যমান। সমাজে কেউ যখন সামনের দিকে অগ্রসর, তখন আমরা তাকে পিছনের দিকে টানতে চেষ্টা করি। শুধুমাত্র একটি কবিতা লেখার জন্য নজরুলের 1 বছরের কারাদণ্ড হয়। 6 জানুয়ারি তিনি কুমিল্লা থেকে গ্রেপ্তার হন। 16 জানুয়ারি তৎক্ষণাৎ আদালতের মাধ্যমে তাকে বন্দী করা হলো। তিনি 1 বছর গোটা জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় তিনি লিখেছেন,
অসংখ্য রাজবন্দির জবানবন্দি তিনি জেলে বসে লিখেছেন। এরকম অনেক কবিতা, অনেক গান তিনি জেলে বসে লিখেছেন। সেই সময়ই রবীন্দ্রনাথ জানতে পারলেন যে নজরুল বন্দী হয়েছে। নজরুল যখন তিনি জানতে পারলেন নজরুল বন্দী হয়েছে, নজরুল একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমরা জানি তার নাম খুব বেশি আলোচিত না, তিনি সবসময় জীবনে হাসি বেশি লিখেছিলেন। তার নাম হচ্ছে পবিত্র গঙ্গোপাধ্যায়। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলেন নজরুল। একমাত্র পবিত্র গঙ্গোপাধ্যায় প্রত্যেক সপ্তাহে তাকে আলিপুর জেলে দেখতে যেতেন। কলকাতা শহরে যে আলিপুর জেল, সে জেল থেকে তাকে এপ্রিল মাসের 14 তারিখ মানে পহেলা বৈশাখ 1923 সাল তাকে স্থানান্তর করা হয় হুগলি জেলে। অবশেষে রবীন্দ্রনাথ যখন জানলেন তাকে জেলখানায় বন্দী করা হয়েছে, তখন ওই সময় বসন্ত বইটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেন নজরুলকে, এবং সেই সংবাদটি পবিত্র গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে পৌঁছে দিয়ে এই যে নজরুলকে প্রেরণা দেওয়ার যে শক্তি, সেটা রবীন্দ্রনাথ দিয়েছেন। অর্থাৎ আমরা বুঝতে পারি তাদের মাঝে কি একটা নিবিড় সম্পর্ক ছিল। পরবর্তীতে সঞ্চিতা কাব্যগ্রন্থে নজরুল আবার রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন, তাদের মধ্যে সম্পর্কটা এরকম ছিল। প্রথম রবীন্দ্রনাথের সাথে নজরুলের সাক্ষাৎ হয় 1922 সালের জুলাই মাসে। তখন কলকাতার যে বঙ্গ সাহিত্য যে সমিতি ছিল, ওই সমিতির বেশ কয়েকজন তুখুর সদস্য ছিলেন। তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মুজাফর আহমদ, কাজী মোতাহার হোসেন, পবিত্র গঙ্গোপাধ্যায়, তারা ছিল নজরুলের খুব ঘনিষ্ঠ বন্ধু। প্রথম সাক্ষাৎকারটি রবীন্দ্রনাথের সাথে হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে, তখন শান্তিনিকেতনে গিয়ে সাক্ষাৎকার 1922 সালের জুলাই মাসে। নজরুল তখন তার কবিতা বলে শোনান, তখন রবীন্দ্রনাথ তাকে আরো বেশি আপন করে নেন। বুঝতে পারেন যে ছেলেটির ভেতরে একটা বিরাট শক্তি আছে। এই যে তার শক্তিমত্তার প্রকাশ করছে, একমাত্র রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছিলেন যে তাকে কোনো অবস্থায় থামানো যাবে না, এবং সে একের পর এক সৃষ্টি করেই যাচ্ছেন। যখন তিনি হুগলি জেলে বন্দী ছিলেন, তখন একদিন তার মা তাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু কি এক অজানা কারণে মায়ের সাথে তার বিরাট অভিমান ছিল। নজরুল তার মায়ের সাথে দেখা করলেন। সেই যে তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, তারপরে আর কোনোদিন তার মায়ের সাথে দেখা হয়নি, সেই ছোট্ট শিশুটি। এর পিছনে অনেকগুলো গল্প আছে, এগুলোর অনেক রহস্য রয়ে গেছে। আমরা জানি নজরুলের পিতা ফকির আহমদ, তিনি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন কবি নজরুলের মা জায়দা খাতুন, যার জন্য বয়সের ব্যবধানটা অনেক বেশি ছিল। আবার যেহেতু নজরুলের পিতা খুব অল্প বয়সে মারা গেছেন, পরবর্তীতে হয়তো নজরুলের মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল তার চাচার কাছে। সেই বেদনা থেকে মূলত নজরুল আর তার মায়ের সাথে যোগাযোগ রাখেনি, ছোট্ট বয়সে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। পরবর্তীতে আমরা জানি তার মায়ের মৃত্যু হয়েছে, মৃত্যু সংবাদ শুনে তিনি আর ঘরে ফেরেননি। মানে এক কথায় তিনি আর সেই বেটাতে কোনোদিন ফেরেননি, তারা পর্যন্ত। এগুলো সাহিত্যের একটা ট্রেজেডি, যে সংগ্রামের ভেতর দিয়ে নজরুল বেরিয়ে উঠছে। সেই সংগ্রামটা শুধু সাহিত্যের সংগ্রাম না, ওটা সভ্যতা, পরিবেশ, পরিবার, সমাজ, সভ্যতা, কেউ কাউকে কোনোদিন তাকে সহযোগিতা করেনি। নজরুল সারাটা জীবন একা সংগ্রাম করেছেন। এই যে এত বিপদ, এত সংগ্রাম, হাতে গোনা তিনি দু একজন বন্ধু পান নাই। নজরুল যখন একদিন বলেছিলেন খুব দুঃখের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারি বলেছিলেন যে ফুল দোলাই পরে পায়ে বিশ্বকাপ ফুলকে, তাই বলবো আন্দোলন। এবং সেই কথাটি তিনি তার বন্ধু কাজী মোতাহারকে লিখেছিলেন যে, বন্ধু ভিক্ষা যদি কেউ নাই দেয় অদৃষ্টির বিড়ম্বনায়, কুকুর বলে লেলিয়ে দেবেন। এই কষ্টটি সইতে পারি না বন্ধু। আমি মানুষ হয়েছি, মানুষ বলে যে আমার যে আত্মসম্মান আছে, আমার যে বোধ আছে, এই বোধটুকু তো আমার আছে। এই জন্য তো অন্তত আমাকে সম্মান করা উচিত। আমাকে তুমি ভিক্ষা নাই দিতে পারো, আমাকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু আমার পিছনে তুমি কুকুর লেলিয়ে দিতে পারো। এই যে আমাদের সমাজ, আমাদের সভ্যতা, এগুলো সভ্যতাকে তিনি বার্তা দিয়েছেন যে আমরা সামনের দিকে যাচ্ছি। নজরুল শুধু বিদ্রোহী ছিলেন না, তিনি সাম্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন। বিদ্রোহ মানে কি? তিনি চিরকাল মনে করতেন যে মানুষ স্বাধীন, সকল শৃঙ্খলের বাইরে মানুষের বসবাস। সেই শৃঙ্খলা বেরিয়ে আমরা একদিন উজ্জীবিত হব। নজরুলের যে শৃঙ্খল, সমাজের যে শৃঙ্খল ছিল, যে বাধা ছিল, যে বিপত্তি ছিল, সেগুলো তিনি মারিয়ে 47-71 থেকে আজকে পর্যন্ত আমাদের জাগিয়ে রাখে, গোটা সভ্যতাকে, জাতিকে জাগিয়ে রেখেছে। নজরুলের বাণী যতকাল উচ্চারিত হবে, ততকাল আমরা জেগে থাকবো, এটা আমি বিশ্বাস করি। অতএব নজরুলকে আমাদের আরো বেশি করে চর্চা করতে হবে। নজরুল প্রথম যখন কুমিল্লায় আসেন, আলী আকরাম খাঁর বাড়ি মূলত দৌলতপুরে এসে তিনি বেশ কিছুদিন ছিলেন, প্রায় 2.5 মাস বলা চলে, অনেকে বলে 70, 71, 72 দিন। সেখানে থেকে তিনি 160টি কবিতা রচনা করেন, 120টির মতো গান রচনা করেন। এতে আমরা উপলব্ধি করতে পারি জীবনের অনেক চড়াই উত্তরায়, বাধা বিপত্তির ভিতর নজরুল অবিরাম লিখে গেছেন। তিনি একদিনের জন্য থামেন। নজরুল এত বেশি পরিমাণ পড়েছেন, এত বেশি পরিমাণ জেনেছেন, যে এই জানা আমাদের সীমানাকে, আমাদের চিন্তাকে ছাড়িয়ে গেছে। এই যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি জাতিকে অনেক পিছিয়ে রেখেছে। অনেকে এখন বিতর্ক করে এই সমাজে নজরুল, রবীন্দ্রনাথ কোন পর্যন্ত পড়াশোনা করছে। এর হাস্যকর বাক্য, এর হাস্যকর বাণী হয় না। নজরুল মাত্র 17-18 বছর বয়সে তিনি 4-5টি ভাষা আয়ত্ত করেছেন, বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, সব পারস্য ভাষা। তিনি অনায়াসে সবগুলি ভাষায় লিখতে পারতেন, কথা বলতে পারতেন। কি পরিমাণ পড়াশোনা করলে, কি পরিমাণ জানাশোনা থাকলে একজন মানুষ
অনার্গল তার জীবন থেকে। নজরুলের ভাষা পড়লে, নজরুলের বাণী, নজরুলের শব্দ প্রয়োগ করলে আপনি কি কখনো মনে হয় নজরুল পড়াশোনা করেন নাই? পড়াশোনা ছাড়া সম্ভব, দৈব বাণী আসে, কিন্তু সেটাকে মেরামত করতে হয়, চর্চা করতে হয়। চর্চার ভেতর দিয়ে সৃষ্টি সুখে উল্লাস তৈরি হয়। সে উল্লাসেই তিনি নেচেছেন সারা জীবন। নজরুল শুধু তার একই ভিতর সাহিত্যের ভেতরে বন্দী ছিলেন না। 1922 সালে যুগবাণীর জন্য তাকে প্রথম যুগগ্রন্থটি তার নিষিদ্ধ করা, মোট 5টি গ্রন্থ তার নিষিদ্ধ করা হয়েছিল। যুগবাণী 1922 সালে, বাংলার গান এবং বিশ্বের ভাষা 1924 সালে নিষিদ্ধ করা হয়, এবং প্রলয়শিখা 1930 সালে নিষিদ্ধ করা হয়, এবং চন্দ্রের বিন্দু 1931 সালে নিষিদ্ধ করা হয়। একজন যুগবাণী এবং প্রলয়শিখা, এই দুটি যুগবাণীর জন্য তার ভিতরে মামলা হইলেও সেই মামলায় তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু একটি মাত্র কবিতার জন্য তিনি 1 বছর জেল খেটেছিলেন। পরবর্তীতে প্রলয়শিখা 1930 সালে যখন প্রকাশ হয়, আবার তার বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু সেখানে 6 মাসের সাজা হয়েছিল তার, কিন্তু আদালত তাকে জামিন দিয়েছিল তখন। অতএব আমরা বুঝতে পারি যে নজরুলের যে বিদ্রোহ, তিনি কখনো শৃঙ্খলে বন্দী ছিলেন না। তিনি বোঝাতে চাইছেন যে ব্রিটিশ শাসক সাম্রাজ্য বারবার আমাকে আক্রমণ করবে, কিন্তু তিনি আবার বারবার তার কথাগুলোই তিনি বলে গেছেন। তিনি একটা বারের জন্য থামার প্রয়োজন বোধ করেননি। নার্গিস থেকে প্রমীলা, আমরা জানি প্রমীলার সাথে নজরুলের যে সম্পর্কটা তৈরি ছিল, নার্গিসকে নিয়ে বেশ বিতর্ক আছে, আমরা জানি। নজরুল সাহিত্যের যে অংশ, নার্গিসের সাথে যে বিয়ের সম্পর্কটার কথা বলা হয়, সেটি মূলত বিয়ে হয়নি। সেই সময়টিতে মূলত বিয়ের আলোচনা চলছিল। তৎকালীন সময়ে আলী আকরাম খান মনে করেছিলেন নজরুল যেহেতু বাউন্ডেলে, তাহলে তাকে কোনোভাবে যদি আমাদের বাড়িতে রেখে দেওয়া যায়, মেধাবী ছেলে, তাকে আমি পরিচর্যা করবো, কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে। নজরুলের আত্মসম্মানে লাগবে যে না, এটা হতে পারে না, আমি ঘর জামাই থাকতে পারবো না। সেটা কিন্তু বিয়ের হয় নাই। বিয়ের আগেই তো আমাদের সমাজে চুক্তি হয়, কত টাকা কাবিন হবে, কি হবে না হবে, এগুলো চুক্তি হয়। সেই চুক্তিতে তিনি সরে যান। তখন প্রায় রাত 8টা-9টা বাজে। তিনি রাগে জিদ্দে খুবই সেই বিয়েতে মুজাফর আহমদ ছিলেন, অনেক বৃদ্ধ ব্যক্তিরা ছিলেন। তিনি দৌলতপুর থেকে হেঁটে মুরাদনগর, আজকে যেটা বলে, সারা রাত থেকে কান্দিপাড় কুমিল্লা শহরে চলে যান পুরা থেকে। সেখানে গিয়ে আবার ইন্দু কুমার সেনগুপ্তের বাসা আশ্রয় নেন। ইন্দু কুমার সেনের বড় ভাইয়ের মেয়ে ছিল প্রমীলা সেনগুপ্তা, যাকে আমরা প্রমীলা দেবী বলি। আমি শেষ করছি আর 1 মিনিটে। পরবর্তী সময়ে প্রমীলার পরিবার পরিজন কেউ রাজি নয় যে নজরুলের সাথে তার বিয়ে হবে, সম্পর্ক হবে। কিন্তু গিরিবালা দেবী একমাত্র তিনি চাইতেন যে নজরুলের সাথে তার সম্পর্ক হোক। ধর্মের বাদ বিবাদ শেষ করে নজরুল যখন কলকাতায় চলে যান, পরবর্তী সময়ে প্রমীলা নিজেও কলকাতায় যান। 1924 সালের 24 এপ্রিল কলকাতার লেনে মূলত 6 নম্বর বাড়িতে নজরুলের বিয়ে হয়েছিল। নজরুল জীবনের শেষ বেলায় এসে বলেছিলেন যে মসজিদের এই পাশে আমায় কবর দিও পাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঘুমিয়ে আছেন, তিনি ঘুমিয়ে থাকবেন, তিনি জেগে আছেন আমাদের সৃষ্টির, তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের প্রাণী। নজরুল অনন্ত, নজরুল রসীম। নজরুলকে আমরা পাঠ করবো, আমাদের প্রত্যেকের অন্তরে নজরুলকে ধারণ করবো। ধন্যবাদ সবাইকে।